আজ আমার জীবনে এক স্মরণীয় দিন, কারণ আজ আমি আমার লাইফে প্রথমবারের মতো কোনো কবরের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি, যেখানে আজও লাশ রয়েছে। এটি এমন এক জায়গা যেখানকার বাতাস ভারী হয়ে থাকে আর আশপাশে ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মা। ওই যে দেখুন, লাশ। জায়গাটি এতটাই ভয়ানক যে এখানে প্রবেশ করে 22 জনেরও বেশি মানুষ মারা গেছে। এখানকার পাহাড়গুলো নির্জীব মনে হলেও আসলে এগুলো জীবন্ত, যেন কথা বলে, কিন্তু আমরা সেই কথা শুনতে পাই না, কারণ আমরা বেঁচে আছি। হ্যাঁ, এটাই প্রাচীন মিশরের পশ্চিম তীর, মৃতদের নগরী। সাহারা মরুভূমির এই অংশ সাধারণ মিশরবাসীরা আদিকাল থেকেই এড়িয়ে চলে, কেননা এখানে ভর দুপুর আর অমাবস্যায় অতি প্রাকৃত নানান সব ঘটনা ঘটে। এটি এমন এক উপত্যকা যেখানে ঢুকলে মানুষ নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে বাধ্য হয়। এই উপত্যকার ভেতরে 60টিরও বেশি রাজকীয় সমাধি এখন পর্যন্ত খুঁজে পাওয়া গেছে, কিন্তু এর মধ্যে এখানে এমন একটি সমাধি রয়েছে যেটা বাকিদের চেয়ে একদমই আলাদা, এবং সেই কবর এখনো মানুষকে ভয় দেখায়। হ্যাঁ দর্শক, ভয় আর আতঙ্ক নিয়েই আজ আমি যাচ্ছি প্রাচীন মিশরের মৃতদের নগরী কিংস ভ্যালিতে। এটা নীল নদের পশ্চিম তীর। দূরে যে ধুধু অংশ দেখতে পাচ্ছেন, ওখান থেকেই সাহারা মরুভূমি শুরু হয়েছে, আর সামনের যে সবুজ ফসলি ক্ষেত দেখতে পাচ্ছেন, এগুলো নীল নদের পানি দিয়ে ফলানো ফসল। আগে থেকেই এই অংশে গরিব লোকেরাই বসবাস করত, কারণ এটা পশ্চিম তীর। মিশরীয় বিশ্বাসে পশ্চিম মানেই হলো মৃত্যু। আসলে বিষয়টি এমন যে আপনি যদি কাউকে বলেন যে অমুক পশ্চিম তীরে চলে গেছে, তার মানে সে আসলে মারা গেছে। এখানকার এই ফসলি মাঠ দেখলে অবশ্যই যে কারো মন ভালো হয়ে যাবে, তবে এই পশ্চিম তীরে কিন্তু কোনো অভিজাত শ্রেণীর মানুষ বসবাস করত না, তারা থাকতো পূর্ব তীরে, আর এখানে বসবাস করত কৃষক শ্রেণীর লোকজন বেশি। এখানকার ঘরবাড়ি এবং গ্রামীণ পরিবেশগুলো দেখে আজও আমার কাছে মনে হয়েছে যে আজও পূর্ব তীরের তুলনায় এই পশ্চিম তীরের লোকজনের আর্থিক সক্ষমতা কমই রয়েছে। অন্তত এখানকার ঘরবাড়িগুলোর দিকে তাকিয়ে আমার সেরকমই মনে হয়েছে। আসলে নীল নদের পূর্বের অংশকে বলা হয় পূর্ব তীর, যেখানে ফেরাউনের রাজপ্রাসাদ রয়েছে। পূর্ব তীরে কোনো মরুভূমির অংশও তেমন একটা নেই, বরং গাছগাছালিতে পূর্ণ, যে কারণে পূর্ব তীর ছিল অভিজাত শ্রেণীর লোকদের বসবাসের জায়গা, আর পশ্চিম তীর হলো গরিব লোক আর মৃতদের জায়গা। সূর্য যেমন পশ্চিমে অস্ত যায় আর সমাপ্তি ঘটে একটি দিনের, ঠিক তেমনি মানুষের জীবনও এখানে এসেই টানত সমাপ্তি। এ পথে যেতে যেতে একসময় সভ্যতার চিহ্নগুলো ধীরে ধীরে পিছনে পড়ে যায়। সামনে এগুতেই রাস্তা যেন আর রাস্তা থাকে না, পাথর আর নীরবতার এক দীর্ঘ করিডরে পরিণত হয় সব কিছু। আমরা ইতিমধ্যেই সাহারা মরুভূমিতে প্রবেশ করেছি। প্রাচীন তেবুসের এই অংশ থেকেই শুরু হয়েছে কুল কিনারাহীন ভয়ানক মরুভূমি সাহারা। রোদ এখানে আলো দেয় না, বরং মনে হয় যেন আগুন ঢেলে দিচ্ছে। তাই এখানে সকালের দিকে আসাটাই বুদ্ধিমানের কাজ। আমরা মোটামুটি 20 মিনিটের মধ্যেই পৌঁছে যাই মৃতদের নগরী কিংস ভ্যালির দুয়ারে। তবে মূল অংশে প্রবেশ করার আগে কাটতে হবে টিকিট।
আমি এই মার্কেটের ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আমি মনে হয় ভুল পথে চলে এসেছি, কিন্তু না, এখানকার টিকিট কাউন্টারে যাওয়ার এই একটাই পথ। পর্যটকরা যাতে আসা যাওয়ার পথে এসব দোকান থেকে কিছু একটা কিনতে পারে বা কেনেন, এজন্যই মূলত টিকিট কাউন্টারের রাস্তাটি এই মার্কেটের মধ্য দিয়ে করা হয়েছে। কিংস ভ্যালিতে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি 750 ইজিপশিয়ান পাউন্ড, মানে বাংলাদেশি টাকায় প্রায় 2000 টাকার মতো জনপ্রতি। তবে এই 2000 টাকায় টিকিট কেটে যে আপনি সবগুলো সমাধি দেখতে পাবেন, বিষয়টি কিন্তু মোটেও সেরকম নয়। এখানে 3টা কবর মিলে একটা প্যাকেজ করা হয়েছে এবং এই প্যাকেজের মূল্যই হচ্ছে 750 ইজিপশিয়ান পাউন্ড। আপনি কোন কোন সমাধিতে যাবেন সেটা এখানে এসে পছন্দ করবেন, এরপরেই আসলে নির্ধারিত হবে আপনার টিকিট মূল্য কত পড়ছে। টিকিট কাটার পর আপনাকে এই ধরনের গাড়িতে করেই নিয়ে যাবে মূল ভ্যালিতে। দুপাশে মস্ত পাহাড়ের সারি আর মাঝখান দিয়ে চলে যাওয়া এই মসৃণ পিচ ঢালা পথই সোজা আপনাকে নিয়ে যাবে সেই কবরের পাশে যেখানে আজও শুয়ে আছেন প্রাচীন মিশরের রাজা তুতেনখামেন। তুতেনখামেন ছিলেন মূলত এক খোদার ইবাদতকারী বাদশাহ অখনাতুনের ছেলে। তাকে মিশরের বালক রাজাও বলা হয়, কারণ তিনি মাত্র 9 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন। তার বাবা অখনাতুন মিশরের পুরনো সব দেবতাকে অস্বীকার করে এক খোদার ইবাদতকারী ছিলেন। কিন্তু বাদশাহ অখনাতুন দীর্ঘ আয়ুর অধিকারী ছিলেন না। এক আল্লাহর উপর ঈমান আনার কয়েক বছর পরেই তিনি তরুণ বয়সেই মারা যান। তিনি যখন মারা যান তখন তার সন্তানের বয়স ছিল 8 কি 9 বছর এবং তার প্রকৃত নাম ছিল তুতেনখাতেন। কিন্তু এই শিশু পিতার মৃত্যুর পর যখন সিংহাসনে বসেন তখন মন্দিরের খাদেমরা তাকে এক খোদার পরিবর্তে আমন খোদার উপর ঈমান আনার পরামর্শ দেন, প্রলুব্ধ করতে থাকেন তার নাম বদলে দেওয়ারও, এবং একসময় তারা সফল হন। বালক বাদশাহ তুতেনখাতেন নিজের নাম তখন বদলে রাখেন তুতেনখামেন, যার অর্থ আমন দেবতার জীবন্ত প্রতিচ্ছবি। আর সেই থেকেই মিশরে আবারও শুরু হয় আমন দেবতার পূজা। তবে এই বালক রাজা পিতার চেয়েও অনেক কম আয়ু পেয়েছিল। তিনি মাত্র 10 বছর ক্ষমতায় ছিলেন। 19 বছর বয়সেই তার এক রহস্যময় মৃত্যু ঘটে। কিন্তু কি হয়েছিল তার? কেন এত অল্প বয়সেই তাকে বিদায় নিতে হলো? হত্যা নাকি দুর্ঘটনা? তার মৃত্যুর আসল কারণ আজও কেউ নিশ্চিত হতে পারেনি। তুতেনখামেনের মৃত্যুর পর মিশরের সিংহাসনে বসেন তারই প্রধান উপদেষ্টা আই। মিশরের সিংহাসনে বসে তিনি তুতেনখামেনের মৃতদেহ রাজকীয়ভাবে মমি করান এবং পশ্চিম তীরের এই পাহাড় তলে সমাধিস্থ করেন। কিন্তু ফেরাউন আই খুব বেশি দিন সিংহাসনে থাকতে পারেননি। মাত্র 4 বছর মিশর শাসন করার পর তারও এক রহস্যময় মৃত্যু হয়। আর তখন সিংহাসনে বসেন সেনাপ্রধান হোরেনহব। বহু দেবতায় বিশ্বাসী হোরেনহব ক্ষমতার মসনদে বসার নেশায় অখনাতুনের মৃত্যুর পর তার ছেলে তুতেনখামেনকে কৌশলে হত্যা করেন এবং এমনকি ফেরাউন আইকেও তিনি পৃথিবী থেকে সরিয়ে দেন। এখানকার এই পাহাড়তলে হোরেনহবের কবরও রয়েছে। হ্যাঁ দর্শক, এখানে যে শুধু তুতেনখামেনের কবরই রয়েছে বিষয়টি মোটেও সেরকম নয়, বরং এখানে প্রায় অধিকাংশ ফেরাউনেরই কবর রয়েছে। এমনকি তুতেনখামেনের দাদা তৃতীয় আমেনহোতেপ এবং তার পিতার দাদা দ্বিতীয় আমেনহোতেপের কবরও রয়েছে এখানে। তবে তার পিতা অর্থাৎ চতুর্থ আমেনহোতেপ বা অখনাতুনের কবর আমি এখানে খুঁজে পাইনি। এটা হচ্ছে দ্বিতীয় আমেনহোতেপের সমাধি, এই সাইডে রয়েছে। একটা অসমর্থিত তথ্য বলছে
এখানকার 55 নম্বর চেম্বারটি নাকি বাদশাহ অখনাতুনের, তবে তা অধিকাংশ ইতিহাসবিদ এবং প্রত্নতত্ত্ববিদের কাছে গ্রহণযোগ্য নয়। এটাও একটা কবর, এরকম পাহাড়ের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে। এটা একটা, তারপরে এই যে এই পাশে রয়েছে আরও একটা এরকম, এই যে এটাও কিন্তু কবর। এই যে বাক্স যেটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু কবর। এই বাক্স, তারপরে ওই যে সামনের ওই বাক্স, তারপরে পরের বাক্স, এরকম। এই যে সাইডে রয়েছে আমেনহতেপ II। দেখেন এখানে তার সংক্ষিপ্ত একটা বিবরণী রয়েছে। এরপর এই যে এখানে আসলে অনেক কবর, পাহাড় জুড়েই কবর, প্রত্যেকটা ভাঁজে ভাঁজে ফেরাউনদের কবর। তো যে কারণে সবগুলো কবরেই যে আপনাকে ঢুকতে হবে বিষয়টা এরকম না। আপনি বেশি না 5-6টা দেখলেই এনাফ, কারণ সবগুলো দেখতে একই রকম। এটা হচ্ছে আমেনহতেপ, দ্বিতীয় আমেনহতেপের কবর, এবং এই দ্বিতীয় আমেনহতেপের কবরটিও বন্ধ রাখা হয়েছে, কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। হয়তো সংস্কার করছে নাকি ভিতরে যাওয়ার মতো পরিবেশই নেই সেটা জানি না। হ্যাঁ দর্শক, এখানে একটি দুটি নয়, অন্তত 60টি রাজকীয় কবর এখন পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়েছে, যেখানে শুধু রাজা বাদশাহ আর রাজপরিবারের সাথে সম্পর্কিত সাম্রাজ্যের উচ্চ পদস্থ ব্যক্তিবর্গদেরই ঠাঁই হয়েছে। তবে এখানে কোনো নারীর কবর নেই, এই জায়গা কেবলই পুরুষদের জন্য বরাদ্দ। তবে আজ এখানে 4-5টা এমন সাদামাটা মনে হলেও যেদিন ফেরাউনরা মারা যেত সেদিন এখানকার চেহারা একেবারে বদলে যেত। কান্নাকাটি নয়, বরং ধুমধাম করে বিদায় দেওয়া হতো এক একজন ফেরাউনকে। আমি এখন যে রাস্তা ধরে যাচ্ছি, এই রাস্তাটি ওই সময়, মানে যেদিন ফেরাউন মৃত্যুবরণ করতেন বা এখানকার ফেরাউনরা যেদিন মারা যেতেন, সেদিন এই রাস্তাটি আসলে সাধারণ কোনো রাস্তা থাকতো না, একেবারে সাজসজ্জায় ভরে উঠত, শোভাযাত্রা। এখনকার দিনেও তো রাজা বাদশাহ যেগুলো আছে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মারা গেলে কি হয়, আর্মিদের কুচকাওয়াজ হয়, এরকম হয় না, রাষ্ট্রীয় যে বিষয় থাকে না। তো এই জায়গাতে ওই সময় কিন্তু রাষ্ট্রীয় যে কালচার সেটি কিন্তু এই রাস্তা জুড়ে ছিল, এবং তাদের অনেক সাজসজ্জা সহ এই পুরো জায়গায় সৈনিক, আদার্স অন্য যে বিষয়গুলো থাকে রাষ্ট্রের, সব কিছুই কিন্তু ভরপুর ছিল এই জায়গায়। এই জায়গাতে আসলে মমি কিভাবে দেওয়া হয়, অর্থাৎ পাহাড়ের মধ্যে একটা লাশ কিভাবে থাকে, তা একটা ছবির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এখানে এই যে এটা সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে নামতে হয় নিচে, তো নিচে নামতে 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 দেখেন করিডর B, তারপরে এই যে সিঁড়ি C, এরকম, মানে এখান থেকে আপনি নামলেন, নামতে 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 দেখেন এই জায়গাতে, ঠিক আছে, এই জায়গাতে হচ্ছে কবর। এই যে কবরের চিহ্ন। এখন কবর কিভাবে দেওয়া হয়, এই যে দেখেন কবর এই যে ঠিক এরকমভাবে কবর দেওয়া হয়, বুঝতে পেরেছেন, এইভাবে কবর দেওয়া হয়। আর এই যে সোতা ধরে নিয়ে আসছে দেখতেছেন, এটা আসলে ওই যে রাজকীয় গাড়ি, লাশবাহী যে গাড়ি, সেই গাড়ি আসলে এইভাবে সৈনিকরা টেনে নিয়ে আসতো। এবং ওই সময় এই যে পুরো জায়গা জুড়ে একটা রাজকীয় যে ভাব সেটি কিন্তু থাকতো। বিশাল আচার অনুষ্ঠান করা হতো, মনে হতো যে রীতিমতো একটা উৎসব। মানে এদের মৃতদেহ যেদিন মারা যায় ফেরাউন বা এখানকার যে রাজা বাদশাহরা যারা ছিলেন, তারা যেদিন মারা যেতেন সেদিন কিন্তু আসলে কান্নাকাটির ওরকম কিন্তু কান্নাকাটি হতো না, বরং ধুমধাম করে আয়োজন করা হতো এবং মনে করা হতো যে তারা আসলে অন্য একটা জীবনে যাচ্ছে, অন্য একটা জগতে যাচ্ছে। আর সেই জগতে যাতে ভালো করে তারা সময় কাটাতে পারে, তাদের যাতে কষ্ট না হয়, সেজন্য সোনা গয়না, খাবার, যত রকম দুনিয়াতে যা যা জিনিস ভোগ করেছে বিলাসী, সব কিছুই সেই কবরের মধ্যেও দেওয়া হতো। মানে ভাবখানা এমন যে কবর থেকে উঠে এসে সে এগুলো খাবে, এগুলো নিয়ে বেঁচে থাকবে, এরকম। আসলে ওই সময় মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর মধ্য দিয়ে তাদের রাজা
ইহজগৎ ত্যাগ করে মৃতদের জগতে যাচ্ছে এবং তিনি এখন থেকে মৃতদের জগতের রাজা হবেন। মূলত এই বিশ্বাস থেকেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বর্ণাঢ্যভাবে শেষ বিদায় দেওয়ার নানান সব রাজকীয় আয়োজন করা হতো এখানে। তবে সাহারা মরুভূমি অধ্যুষিত এই জায়গায় তীব্র খরতাপে মোটেও চলাফেরা করা সহজ নয়। সূর্য যখন মাথার উপর চলে আসে তখন এখানে টিকে থাকা খুবই কঠিন হয়ে পড়ে। এই জায়গায় এতটাই তাপমাত্রা যে মনে হচ্ছে যে সূর্য একেবারে আমাকেই শুধু তাপ দিচ্ছে, আর কাউকে খুঁজে পাচ্ছে না। বিষয়টি এরকম, প্রচণ্ড সূর্যের তাপ। মরু অঞ্চল এমনিতেই, চারপাশে বাতাস ওইরকম নেই। পাহাড়, যেহেতু পাহাড়ের একটা মাঝখানে, চারপাশেই পাহাড়, মাঝখানে একটি ফাঁকা জায়গা, যে কারণে ওই রকমভাবে বাতাসও বইছে না। আর মিশরের একটা বিষয়, সেটি হচ্ছে যে আপনি রোদে থাকতে পারবেন না বেশিক্ষণ, ছায়াতে থাকতে পারবেন। মানে এরকম রোদ, কিন্তু এই রোদের মধ্যে যদি একটা ছায়া থাকতো, যে এটা হতে পারে কোনো সামিয়ানার ছায়া, অথবা হতে পারে ছাতা, আপনি ধরতে পারেন, ছাতা ধরলেও আপনি অনেকটা আরাম পাবেন। কিন্তু ওইটা আমার ভুল হয়ে গেছে আসলে। তো এখানে যারা আসবেন তারা একেবারে সকালে আসবেন, সকাল 6টা থেকে এটা ওপেন হয়। সকাল 6টা থেকে আসবেন আর হাতে একটা ছাতা নিয়ে আসবেন। পানির বোতল অবশ্যই রাখবেন, পানি আমি এনেছি, ওখানে রয়েছে। পানির দাম এখানে অনেক বেশি, সে কারণে আপনি হোটেলের আশপাশে যে বাজার রয়েছে ওই বাজারগুলো থেকে পানি কিনবেন। আসলেই তাই, বেলা বাড়ার সাথে সাথে এখানে টিকে থাকা বেশ চ্যালেঞ্জিং হয়ে যায়। তবে এতটা চ্যালেঞ্জিং হলেও মানুষ এখানে ভর দুপুরেও আসে। তেমনি একদিনে, আজ থেকে প্রায় 104 বছর আগে 1922 সালের কোনো এক দুপুরে এখানে এসেছিলেন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার। তিনি যখন এখানে এসে কবরের দোয়ার খোলেন তখন ভেতর থেকে বের হয় 3000 বছরের পুরনো বাতাস। হ্যাঁ দর্শক, হাওয়ার্ড কার্টারই আবিষ্কার করেছিলেন তুতেনখামেনের কবর, যেখানে আজ আমি যাচ্ছি। শুধু কবরই নয়, ফেরাউনদের কবরে লাশের সাথে দেওয়া হতো স্বর্ণ, খাবার, প্রহরী সহ যাপিত জীবনে যা কিছু প্রয়োজন তার সবই। হাওয়ার্ড কার্টার এমন এক আবিষ্কার এখানে করেছিলেন যেখানে অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল রীতিমতো স্বর্ণের পাহাড়। অক্ষত ছিল তুতেনখামেনের লাশ, যা আজও আছে এখানে, এবং একটু পর আমি সেই কবরে ঢুকব। এই যে এখানে মানুষের জটলা দেখতে পাচ্ছেন, এটাই তুতেনখামেনের কবরের দুয়ার। দর্শক, আমি এখন তুতেনখামেনের কবরের মধ্যে প্রবেশ করব। এখানে আসলে অনেক মানুষের এই ভিড়ের কারণ হলো এখানে এই একটি লাশই অবিকল রয়েছে এবং লাশটি কয়েক হাজার বছরের পুরনো। আর এটা কিন্তু আল কোরআনে বর্ণিত ফেরাউনের লাশের চেয়েও পুরনো। দেখুন, এখানে 1922 সালে যখন কবরটি আবিষ্কৃত হয় তখন কেমন ছিল, কি কি পাওয়া গিয়েছিল, এবং গবেষকদের ছবি সহ পুরো বিষয়টি এভাবেই টাঙিয়ে রাখা হয়েছে এখানে। দেখুন, এটাই তুতেনখামেনের লাশ এবং এই লাশটাই রয়েছে ভেতরে, যেটা একটু পর আমি আপনাদের দেখাবো। নিচের দিকে খেয়াল করুন, এটা তার কফিন। এটা কিন্তু স্বর্ণের কফিন। ছবিটা যদিও সাদা কালো, তাই স্বর্ণের অরিজিনাল কালার বা রং বোঝা যাচ্ছে না এখানে, কিন্তু এটা স্বর্ণের। এই পাশের সাইনবোর্ডটি একটু দেখুন, এখানে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি রয়েছে। এটা কবরের চেম্বার, মানে পাথরের চেম্বার, যার মধ্যে স্বর্ণের কফিনটি ছিল, এবং কিভাবে সেটা ছিল সেটা দেখুন। এই যে দেখুন, এভাবেই ছিল। আর এই যে এই ছবিটা দেখুন, যিনি এটা আবিষ্কার করেছেন বা খুঁজে পেয়েছেন তার ছবি এটা। আর পাশের এই যে এই ছবিটা কফিনের মুখটা দেখতে কিন্তু এরকমই ছিল। ধারণা করা হয় তুতেনখামেনের আসল চেহারাও এরকমই ছিল। ওপরের দিকটা দেখুন, একটা কুকুরের ছবি দেখা যাচ্ছে। এটা পাথরের কুকুর নাকি কুকুরের মমি সেটা অবশ্য বুঝতে পারছি না, তবে এগুলো সবই লাশের সাথে দেওয়া হয়েছিল। হ্যাঁ দর্শক, ওই সময়
জীবন্ত কুকুর, এমনকি জীবন্ত দাস দাসীদের মেরে তাদেরও মমি করে রাজার মৃতদেহের সাথে দেওয়া হতো। কুকুরকে ওরা মনে করত দেবতা আনুবিস। দেবতা আনুবিস হল মৃতদের দেবতা এবং কবরের পাহারাদার। বিশ্বাস করা হতো এই দেবতা রাজাকে পরকালের পথে পাহারা দিয়ে নিয়ে যাবে। শুধু তাই নয়, প্রাচীন মিশরে একসময় সহমরণ প্রথা প্রচলিত ছিল। অর্থাৎ বেঁচে থাকাকালীন অবস্থায় রাজার যে দাস দাসী ছিল, রাজার মৃত্যুর পর তার সেবা করার জন্য ওই দাস দাসী এবং প্রহরীদেরকেই জীবন্ত সমাধিস্থ করা হতো। তারা বিশ্বাস করত মৃতদের জগতে ওই প্রহরীরাই রাজার হুকুম পালন করবে এবং দাস দাসীরা করবে সেবা, আর পাহারার কাজ করবে কুকুর। ফেরাউন যুগে এটাই তাদের বিশ্বাস ছিল। তবে তুতেনখামেনের সমাধিতে এই যে প্রহরীর ছবি দেখতে পাচ্ছেন, এগুলো জীবন্ত মানুষের নয়। আমাদের গাইড জানিয়েছেন আত্মবলিদানের এই প্রথা এক আল্লাহ বিশ্বাসী বাদশাহ অখুনাতুন নিষিদ্ধ করেন এবং এরপর থেকেই কবরে জীবন্ত প্রহরী আর দেওয়া হতো না, বরং জীবন্ত প্রহরীর আদলে কাঠের মূর্তি তৈরি করে দেওয়া হতো। অর্থাৎ তুতেনখামেনের কবরে এই যে প্রহরীদের পাওয়া গেছে, সেগুলো আসলে ছিল কাঠের। আমরা এখন মূল কবরের সন্ধানে পাতালে প্রবেশ করতে যাচ্ছি। এখানে অক্সিজেনের অভাব অনুভূত হবে। একটু নামার পরেই শরীর ঘামতে শুরু করবে, আর এ কারণে একসাথে অনেক মানুষ এই পাতালপুরীতে যেতে দেওয়া হয় না। দেখুন, একটি ব্যাস ফিরে আসছে আর আমরা যাচ্ছি। আপনি যত নিচে নামতে থাকবেন, আশেপাশের দেয়ালের চিত্রগুলো ততই জীবন্ত মনে হবে। এখানকার এই দেয়াল চিত্রগুলো হাজার হাজার বছরের পুরনো। রঙগুলো দেখুন, এগুলো কিন্তু সেই আমলের রং, এত বছরের পুরনো হয়নি, ঝলক দিচ্ছে। আমি জীবনে এই প্রথম কোনো কবরে প্রবেশ করেছি। মিশরীয় রাজা বাদশাদের কবর কেমন হয় তা আমার কোনোদিনও জানা ছিল না। তবে এখানে আসার পর আপনার অবশ্যই ভয় লাগতে পারে, কেননা এই কবরে আজও রয়েছে লাশ। ওই তো তিনি, তুতেনখামেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই দুনিয়ায় রাজত্ব করা সেই মিশরীয় ফেরাউন, যিনি এখন হাজার হাজার বছর ধরে এই অন্ধকার ঘরে পড়ে আছেন। এখানকার স্তব্ধতা এতটাই গভীর যে নিজের হৃৎপিণ্ডের স্পন্দনও আপনি স্পষ্ট শুনতে পাবেন। তার মমি করা দেহটি যখন আমার প্রথম চোখে পড়ে, তখন গায়ের লোম রীতিমতো দাঁড়িয়ে গিয়েছিল। আমি কোনোদিনও এভাবে কবরের মধ্যে ঢুকে লাশের অবস্থা দেখিনি। এ এক ভয়ানক অভিজ্ঞতা। একদম অবিকল রয়েছে, আগের মতোই, শুধু শুকিয়ে গেছে। ভীষণ ভয় লাগছে। তবে এখানে বেশি সময় থাকা একদমই উচিত নয়, কেননা 1923 সালে তুতেনখামেনের এই কবর আবিষ্কারের সাথে জড়িত প্রধান পৃষ্ঠপোষক লর্ড কার্নারভন এখানেই একটি মশার কামড় খেয়ে রহস্যজনকভাবে মারা যান। এমনকি তার পোষা কুকুরটিও তার সাথেই চিৎকার করে মারা যায়। একজন দুজন নয়, এখানে কয়েক ধাপে মোট 22 জনেরও বেশি মানুষের অকাল মৃত্যু হয়। আর এ কারণেই অনেকেই এই জায়গাকে অভিশপ্ত আত্মার আবাসস্থল বলে থাকে। তবে বিজ্ঞানীদের দাবি, এই জায়গাটি হাজার হাজার বছর ধরে বন্ধ থাকায় ভেতরে বিষাক্ত জীবাণু আর ছত্রাকে ছেয়ে গিয়েছিল। আর এ কারণেই এই গোমট অন্ধকার ঘরে
তাদের মৃত্যু হয়। তবে তাদের মৃত্যু যে কারণেই হোক না কেন, এখানে একা একা কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না। তুতেনখামেনের এই লাশ 2005 সালে সিটি স্ক্যান করা হয় এবং তাতে দেখা যায় তার মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। শুধু মাথাতেই নয়, তার পায়ের কয়েকটি হাড়ও ভাঙা ছিল। খুঁজে পাওয়া যায় ম্যালেরিয়ার জীবাণু। সিটি স্ক্যানের এই রিপোর্ট পাওয়ার পর অধিকাংশ জনেরই ধারণা তুতেনখামেন হত্যার শিকারী হয়েছিলেন। তবে কেউ কেউ মনে করেন তার মৃত্যু হয়েছিল ডায়রিয়ায়। এই যে দেখুন, এটাই কিন্তু সেই চেম্বার। এর মধ্যেই কিন্তু সেই লাশটা রাখা ছিল এবং এই চেম্বারটি কিন্তু পুরোটাই পাথরের। আর চেম্বারের এক কোণে ওই যে দূরে দেখুন, ওখানে একটি ছোট্ট দরজা রয়েছে। তার মানে ওই পাশে আরো একটি ঘর রয়েছে। হ্যাঁ দর্শক, এটি এমন এক জায়গা যেখানে ইতিহাস আর অদেখা সত্তা ঘুরে বেড়ায়। আপনি যখন এখান থেকে বাইরে বের হতে থাকবেন, তখন মনে হবে আপনার পেছন পেছন কেউ যেন আসছে।